জঙ্গলের মধ্যে থাকা ছোট্ট একটা পাথর যার মধ্যে বসবাস করত ঈশ্বর। আর গ্রামের মানুষের ধারণা এই ঈশ্বরই তাদের পুরো গ্রাম আর আশেপাশের জঙ্গলটাকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করে। কিন্তু কিছু বছর পরে বন বিভাগের কর্মচারীরা এসে এই পুরো জঙ্গল আর জঙ্গলের মধ্যে থাকা গ্রামটাকেই সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করে দেয়। এদিকে অন্য বেশ কিছু ক্ষমতাধারী লোক গ্রামের মানুষের কাছ থেকে তাদের পুরো সম্পত্তি আর এই জঙ্গলটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন বাধ্য হয়ে এই সকল জনগণকে বাঁচানোর জন্য সেই ভগবানকে মানুষের মধ্যে আসতে হয়। এই কাহিনীটা থেকেই তৈরি আমাদের আজকের সিনেমার গল্প কান্তারা। আমার চ্যানেলটাতে সমস্যার জন্য অনেক দিন হলো আমি ভিডিও আপলোড করিনি তেমন একটা, এর জন্য চ্যানেলের রিচ অনেক কমে গেছে। তো তোমরা যদি দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও তাহলে অনেক উপকৃত হতাম। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। কাহিনীটা শুরু হয় 1847 সালে দক্ষিণ কর্ণাটকা থেকে। সেই সময় এখানে একজন রাজা বসবাস করত, যার সাম্রাজ্য অনেক বড় ছিল। ওনার প্রজারা ওনাকে খুবই সম্মান করত, আর ওনার স্ত্রী আর সন্তানও ওনাকে খুবই ভালোবাসত। কিন্তু নিজের কাছে এত কিছু থাকা সত্ত্বেও রাজা কোনোভাবেই কোনো কিছুতেই কোনো রকম মানসিক শান্তি পেতেন না। আর এই কারণে উনি রাতে ঠিকভাবে ঘুমাতেও পারতেন না। একটু মানসিক শান্তি পাওয়ার জন্য উনি অনেক মন্দিরে গিয়ে পুজো করতেন, কিন্তু কোনো কিছুতেই কোনো রকম লাভ হচ্ছিল না। শেষে একজন ত্রান্তিক রাজাকে বলেন, তোমাকে নিজের সবকিছু ত্যাগ করে একা একাই এই শান্তির খোঁজে বেরোতে হবে। সেখান থেকে তুমি এমন একটা অলৌকিক শক্তি খুঁজে পাবে যেটা তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিবে। এখন এই ত্রান্তিকের কথা মতোই রাজা নিজে সবকিছু ত্যাগ করে একা একাই শান্তির খোঁজে বেরিয়ে পড়েন। কিন্তু এখানেও অনেক কয়েক মাস ধরে বিভিন্ন তীর্থস্থানে ঘুরেও তিনি শান্তি পাচ্ছিলেন না। শেষমেশ সবকিছু ছেড়ে একটা জঙ্গলে চলে আসেন, আর সেখানেই উনি হঠাৎ করে কেমন একটা আওয়াজ শুনতে পান। তারপর রাজা আস্তে আস্তে ওই আওয়াজটার দিকেই আগাতে থাকেন, আর এভাবেই উনি জঙ্গলের মধ্যে থাকা একটা ছোট্ট পাথরের সামনে এসে উপস্থিত হন। এখানে রাজা নিজের সকল অস্ত্র ফেলে দিয়ে ওই পাথরের সামনে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন, কারণ এখানেই তিনি নিজের মানসিক শান্তি খুঁজে পেয়েছিলেন। এখন উনি নিজের সাথে এই পাথরটা নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু তখন ওখানে জঙ্গলের মধ্যে থাকা সমস্ত গ্রামবাসীরা চলে আসে আর উনাকে বলে, আপনার যা প্রয়োজন আপনি নিয়ে যান, কিন্তু দয়া করে আমাদের দেবতা পাঞ্জুরলিকে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন না। আসলে গ্রামের মানুষ বিশ্বাস করতো এই পাথরের মধ্যে রয়েছে দেবতা, আর এই দেবতাই ওদের গ্রামটাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করে আসছে। কথাবার্তা চলতে চলতে হঠাৎ করে একজন গ্রামবাসীর শরীরে পঞ্জল্লির আত্মা ভর করে। তখন উনি রাজাকে বলেন, আমি যদি তোমার সাথে চলে যাই তাহলে গ্রামের মানুষের দেখাশোনা কে করবে? তুমি যদি আমাকে তোমার সাথে নিয়ে যেতে চাও তাহলে আমার একটা শর্ত আছে। এটা বলেই জোরে করে উনি একটা চিল্লানি দেন। তারপর বলে, আমার আওয়াজ যতদূর পর্যন্ত গিয়েছে এই সকল জমি তুমি এই গ্রামবাসীদেরকে দিয়ে দিবে, আর তাহলেই শুধুমাত্র আমি তোমার সাথে যাব। আরেকটা কথা, তুমি বা তোমার বংশের কেউই গ্রামবাসীর কাছ থেকে এই জমিগুলো নিতে পারবে না। আর এর বিনিময়ে আমি তোমার এবং তোমার ভবিষ্যৎ পরিবারের সবার উপরে শান্তি বর্ষিত করব। উনি গ্রামবাসীদেরকে পুরো জঙ্গলটাই দান করে দেন। তারপর পঞ্জল্লি দেবতাকে নিয়ে তার গ্রামে ফিরে আসেন। এরপর থেকে রাজার গোটা পরিবার সারা জীবন ধরে খুব সুখে শান্তিতেই ছিল, তাদের মানসিক শান্তিও ছিল প্রচুর। এরপর কেটে যায় 123টি বছর। সাল 1970। এখন রাজার একজন বংশধর রাজার দান করে যাওয়া ওই সম্পত্তিগুলো ফিরিয়ে নেওয়ার জন্য ওই গ্রামে ফিরে আসে। দেখা যায় গ্রামে এখন বিশাল বড় একটা উৎসব চলছিল। আসলে প্রতি বছরই সমস্ত গ্রামবাসী পঞ্জর্লি দেবতার উদ্দেশ্যে বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানটার নাম হলো কোলা। এই অনুষ্ঠান চলাকালীন একজন নৃত্যশিল্পী বিশেষ ধরনের পোশাক পরে দেবতার পুজো করেন, আর এই পুজো চলাকালীন দেবতা ও নৃত্যশিল্পীর শরীরে ভর করে। আর এইভাবেই দেবতা গ্রামের মানুষের কাছে এসে তাদের সমস্ত সমস্যাগুলোকে সমাধান করে। এখন দেখা যায় অনুষ্ঠান চলাকালীন ওদের গ্রামেরই একজন দেবতা বা দাইভার পুজো করার জন্য নৃত্য পরিবেশন করছে। এর কিছুক্ষণের মধ্যেই পঞ্জল্লিও শরীরে ভর করে। তখন তিনি রাজার বংশধরকে জিজ্ঞেস করে, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? তখন রাজার বংশধর বলে, রাজা যে জমিগুলো দিয়েছিল এই গ্রামবাসীকে সেগুলো আমি এখন ফেরত চাই। অনেক দিন আগে রাজামশাই না বুঝে সম্পত্তিগুলো গ্রামবাসীদেরকে দিয়েছিল, সেটা এখন আমি গ্রামবাসীদের থেকে ফেরত চাই। আর যদি আপনারা ভালোই ভালো সেটা আমাকে না দেন তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নিব। তখন ওই নৃত্যশিল্পীর শরীরে থাকা দাইভা বলেন, তোমার পূর্বপুরুষ নিজেরা নিজের পরিবারের সুখ শান্তি আর সমৃদ্ধির জন্যই এই জায়গাটা গ্রামবাসীদেরকে দান করেছিলেন, তাই এই জায়গার উপর এখন আর তোমার কোনো অধিকার নেই। এখন তুমি যদি গ্রামবাসীদের কাছ থেকে এই জায়গাটা ফিরিয়ে নেওয়ার জন্য আদালতে যাও তাহলে ওই আদালতের সিঁড়িতেই তোমার বিচার হবে। আসলে রাজার এই বংশধর কোনো রকমের ঈশ্বর বা কোনো কিছুতেই বিশ্বাস করতো না, সেজন্য উনি দাইভাকে বলেন, আচ্ছা এই কথাগুলো কোনো দেবতা বলছে নাকি এই অদ্ভুত পোশাক পরে থাকা কোনো সাধারণ মানুষ?
এই কথাটা শুনে তো দাইভা অনেক রেগে যায়। উনি বলেন, এখন আমি যার শরীরে আছি, আজকের পর যদি তুমি এই লোকটাকে আর কখনো দেখতে পাও তাহলে মনে করবে এখন এই কথাগুলো একটা সাধারণ মানুষ বলছে। কিন্তু এই লোকটা যদি তোমার চোখের সামনেই অদৃশ্য হয়ে যায় আর যদি এই মানুষটাকে আর ভবিষ্যতে কখনোই না দেখতে পাও তোমরা, তাহলে মনে করবে এই কথাগুলো আমি অর্থাৎ দাইভা বলছি। আর এই কথা বলেই দাইভা একটা মশাল নিয়ে পাশের একটা গভীর জঙ্গলের মধ্যে ছুটে চলে যায়। এখন যে নৃত্যশিল্পীর শরীরে দাইভা ভর করেছিল ওনার একটা বাচ্চা ছেলে আর স্ত্রী আছে। ওনার ছেলের নাম ছিল শিবা। তখন নিজের বাবার শরীরে থাকা দাইভাকে জঙ্গলের দিকে যেতে দেখে ছোট্ট শিবা ওর পিছন পিছন যেতে থাকে। আর এর দেখা দেখি বাকি সকল গ্রামবাসীরাও দাইভার পিছন পিছন যেতে শুরু করে। দেখা যায় জঙ্গলের মধ্যে গিয়ে দাইভা পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। আর এরপর থেকেও নৃত্যশিল্পী মানে শিবার বাবাকে আর কখনোই দেখা যায়নি। এই ঘটনার পর থেকে শিবা মাঝে মাঝে নিজের স্বপ্নের মধ্যেই আর মাঝে মাঝে নিজের চোখের সামনেই বনঝুল্লির দেবকে দেখতে পেত। প্রত্যেকবার এটা দেখার পরে খুবই ভয় পেয়ে যেত শিবা। অন্যদিকে দাইভার কথা মতো রাজার ওই বংশধর নিজের জমি ফিরে আনতে গিয়ে কোর্টের সিঁড়িতেই মারা যায়। এই ঘটনার পরে কেটে যায় আরো কয়েক বছর। সাল 1990। এই সময় দেবেন্দ্র নামের একজন জমিদার এই গ্রামে রাজত্ব করতেন। ইনি আসলে ছিলেন এই রাজারই একজন বংশধর। ইনার বাবাই দাইভার অভিশাপে আদালতের সিঁড়িতে রক্তবমি করে মারা গিয়েছিল। এখানে দেখা যায় জমিদার দেবেন্দ্র নিজের বাবার থেকে ছিল একদমই আলাদা। উনি এই গ্রামের প্রত্যেকটা মানুষকে খুবই ভালোবাসতেন আর ওদেরকে সবসময় নানাভাবে সাহায্য করতেন। অন্যদিকে দেখা যায় ছোট্ট শিবাও এখন বড় হয়ে গেছে। শিবার বাবার তো সারাদিন কাটতো পূজা অর্চনা করে, কিন্তু শিবা ছিল একদমই উল্টো। সারাদিন ধরে নিজের বন্ধুদের সাথে আড্ডা মেরে ঘুরে বেড়াতো, জঙ্গলের পশু শিকার করে তাদের মাংস খেত। সেই সাথে চলতো প্রচুর পরিমাণে মদ্যপান এবং অন্যান্য নেশা। আসলে সিস্টেম অনুযায়ী ওর বাবার পরে ওরই উচিত ছিল কলা অনুষ্ঠানে সেই নৃত্যটা করা, কারণ এই গ্রামে থাকা একটা পরিবারই বংশ পরম্পরায় ওই পুজোটা করে আসে। কিন্তু শিবা যখন শেষবার নিজের বাবাকে ওই দেবতার রূপ ধারণ করে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যেতে দেখে, তারপর থেকে ওর মনে এই বিষয়ে প্রচন্ড ভয় তৈরি হয়ে যায়। সেজন্য এখন ওর জায়গায় ওর দাদা অর্থাৎ জেঠুর ছেলে গুরুয়া এই ভূতকাল অনুষ্ঠানে দেবতার পুজো করেন। এইভাবে ওদের গ্রাম আর জঙ্গলের মধ্যে সবকিছু বেশ ভালোই চলছিল। কিন্তু কিছুদিন পর ওদের জঙ্গলের দেখাশোনা করার জন্য সরকারের তরফ থেকে ওখানে মুরলি নামের এক ফরেস্ট অফিসারকে পাঠানো হয়। অফিসার মুরলি নিজের কাজের প্রতি খুবই সৎ এবং নিষ্ঠাবান ছিলেন। উনি যে কোনোভাবেই এই জঙ্গলের পরিবেশ আর এর ভেতরের জঙ্গলি পশুদের রক্ষা করতে চেয়েছিলেন। সেজন্য যখন এই গ্রামের কোনো মানুষ ওই জঙ্গল থেকে কাঠ কেটে আনতো বা কোনো জঙ্গলি পশু শিকার করত, তখন অফিসার মুরলি তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে বেধর মারধর করতেন। এরকমভাবে একদিন উনি খেয়াল করেন ওই গ্রামের বেশ কিছু পুরুষ এবং মহিলা ওই গ্রাম থেকে অনেকগুলো ডালপালা কেটে নিয়ে আসছেন, যেটা দেখে অফিসার মুরলি ওদেরকে এই কাজ করতে এখন থেকে বারণ করেন। আসলে যেহেতু এই গ্রামবাসীরা বহু বছর ধরে এই জঙ্গলেই থাকতেন, তাই ওদের কাছে এই জঙ্গল থেকে কাঠ কেটে আনা বা জঙ্গলি পশু শিকার করা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল। এখন এই গ্রামবাসীদেরকে জঙ্গল থেকে কাঠ কাটতে বারণ করার বিষয় নিয়ে অফিসার মুরলির সাথে শিবার কথা কাটাকাটি শুরু হয়ে যায়। শিবা এখানে অফিসার মুরলিকে ছোট বড় কথা বলে অনেক অপমানিত করেন। আর যেহেতু অফিসার মুরলি এখানে নতুন নতুন এসেছিলেন, তাই শিবার কথার খুব একটা উত্তর দেন না। কিন্তু এই ঘটনার পর থেকে শিবা এবং অফিসার মুরলির মধ্যে এক ধরনের শত্রুতা তৈরি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় জমিদার দেবেন্দ্রর সাথে শিবা এবং তার বন্ধুর ভালো সম্পর্ক ছিল। শিবা আসলে জমিদারের জন্য জঙ্গল থেকে বড় বড় পশু শিকার করে নিয়ে আসতো। এজন্য জমিদার ওদেরকে বেশ কিছু করে টাকা দিত। এই ঘটনার কিছুদিন পরে ওদের গ্রামে শুরু হয়ে যায় ভূতাকলার অনুষ্ঠানটি। এই ব্যাপারটা নিয়ে ওদের গ্রামের সবাই অনেক খুশি ছিল। চারিদিকে যেন ছিল উৎসবের আমেজ। সন্ধেবেলা গ্রামবাসীরা জোরে জোরে বাজি ফুটিয়ে পুজোর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এই শব্দবাজির আওয়াজ শুনে গ্রামে চলে আসে অফিসার মুরলি, কারণ ওনার মনে হচ্ছিল এই বাজির প্রচন্ড আওয়াজে জঙ্গলের পশু পাখিরা খুবই ভয় পেয়ে যাচ্ছে আর ওদের খুব অসুবিধা হচ্ছে। যে কারণে মুরলি এখন গ্রামবাসীদেরকে বাজি ফাটিয়ে জোরে জোরে আওয়াজ করতে বারণ করে। কিন্তু এই ব্যাপারটা নিয়ে এখানে শিবার সাথে আবার ওর ঝামেলা বেঁধে যায়। শিবা বলে, আমরা বহু বছর ধরে এভাবেই নিজেদের দেবতার পুজো করে আসছি, এখন তোমার কথা মতো আমরা আমাদের নিজেদের নিয়ম বদলাতে পারবো না। দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে হতে অনেক বড় রকমের একটা ঝামেলা বেঁধে যায়। কিন্তু শেষমেশ দেখা যায় সমস্ত গ্রামবাসী শিবাকে সাপোর্ট করে ওর পাশে এসে দাঁড়ায়, যে কারণে অফিসার মুরলিকে এখানে বাধ্য হয়ে হার মেনে সেখান থেকে চলে যেতে হয়। এখন এসব কিছুর মধ্যেই আমাদেরকে লীলা নামের একটা মেয়েকে দেখানো হয়। লীলা আর শিবা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল, কিন্তু একটু বড় হয়ে পড়াশোনা করার জন্য লীলা এই গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছিল। আর এখন সেখান থেকে নিজের পড়াশোনা শেষ করে আবার ওই গ্রামেই ফিরে এসেছে।
এখন লীলার বাবা চায় ও যেন গ্রামে একটা চাকরি পেয়ে যায়। এই জন্য উনি এই বিষয়ে শিবার কাছ থেকে সাহায্য চায়, কারণ শিবার সাথে গ্রামের জমিদার দেবেন্দ্রের খুবই ভালো সম্পর্ক ছিল। যদি শিবা তাকে বলে দেয় তাহলে হয়তো চাকরিটা পাওয়া পসিবল। এতদিন পরে লীলাকে আবার দেখে ওর অনেক ভালো লেগে যায়। সেজন্য অনেক তাড়াতাড়ি করে জমিদার বাবুকে বলে লীলাকে এই গ্রামের ফরেস্ট ডিপার্টমেন্টে একটা চাকরি নিয়ে দেয়। এই ঘটনার পর থেকে লীলাও শিবাকে পছন্দ করতে শুরু করে, আর আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিছুদিন পরেই লীলা নিজের নতুন চাকরিতে জয়েন করে, আর সেখান থেকে ও জানতে পারে এখন থেকে ওকে অফিসার মুরলির আন্ডারে কাজ করে এই জঙ্গলের দেখাশোনা করতে হবে। পরদিন সকালবেলাতেই লীলা এবং বাকি সবাইকে নিয়ে অফিসার মুরলি চলে আসে ওই গ্রামে। জঙ্গল আর এই গ্রামটার মধ্যে সীমানা নির্ধারণ করার জন্য ওরা আসলে এখানে এসেছিল, আর বলতে থাকে এই গ্রামবাসীরা জঙ্গলের যে যে জায়গা দখল করে রেখেছে সেটা যেন খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়। সাথে আরও বলে সরকারি নিয়ম অনুযায়ী গ্রাম আর জঙ্গলের সীমানাটা আলাদা থাকতে হবে, আর জঙ্গলের মধ্যে জঙ্গলি পশু পাখি ছাড়া কোনো মানুষ বসবাস করতে পারবে না। নিজের চাকরির প্রথম দিনেই যে গ্রামের মানুষদের বিপক্ষে কাজ করতে হবে লীলাকে, সেটা কোনো দিনও ভাবেনি। এই ঘটনাটা ঘটে যাওয়ায় ওদের গ্রামের অনেক মানুষই লীলার ওপর খুব রেগে গিয়েছিল। পুরো গ্রামবাসীরা মিলে এখন এই ব্যাপারটার প্রতিবাদ করছিল। গ্রামবাসীদের বক্তব্য, আমরা এত বছর ধরেই জঙ্গলে বসবাস করছি, এখন হঠাৎ করে আমাদের জমি জায়গা কেড়ে নিলে আমরা কোথায় থাকব? এই খবরটা শুনতে পেরে তাড়াতাড়ি করে শিবা সেখানে চলে আসে এবং মুরলি আর ওর দলের লোকজনের সাথে মারামারি করতে শুরু করে। কিন্তু কোনোভাবেই মুরলি আজকে হার মানতে নারাজ। ও শিবার মাথায় বন্দুক থেকে ওর হাত পা বেঁধে ওর চোখের সামনে গ্রামের মধ্যে থেকে জঙ্গল আর গ্রামের একটা সীমানা আলাদা করে দেয়। এই ঘটনাটা দেখে শিবা তো প্রচন্ড রেগে গিয়েছিল। সারাদিন ধরে কিচ্ছু না খেয়ে চুপচাপ একটা জায়গায় এসে বসেছিল। রাতের বেলা নিজের ডিউটি শেষ করে লীলা বাড়িতে এসে শিবার রাগ ভাঙানোর জন্য খাবার নিয়ে ওর কাছে যায়, কিন্তু সকালের ওই ঘটনার জন্য শিবা ওর উপরে অনেক রাগান্বিত হয়েছিল। ও বলে, তুমি চাকরি পাওয়ার সাথে সাথে তোমার গ্রামের মানুষদেরকেই ভুলে গেলে? আজকে তুমি আমাদের বিরুদ্ধে গিয়ে এত বড় একটা পদক্ষেপ নিলে। আসলে এই মুহূর্তে লীলাকে ওদের গ্রামের প্রত্যেকেই খুবই ভুল বুঝছিল। যেহেতু আজকেই ওর চাকরির প্রথম দিন ছিল, তাই ওর পক্ষে এই পুরো ব্যাপারটা সামলানো একদমই সহজ ব্যাপার ছিল না। আর এক প্রকার ওকে নিজের চাকরি বাঁচানোর জন্য নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও এখানে আসতে হয়েছিল। এবার এই ঘটনার পরের দিন সকালবেলাতেই সমস্ত গ্রামবাসীরা নিজেদের জমি বাঁচানোর জন্য জমিদার দেবেন্দ্রের কাছে সাহায্য চায়। তখন জমিদার দেবেন্দ্র বলে, তোমাদের জমি যদি বাঁচাতে চাও তাহলে তোমাদের জমির সকল কাগজপত্র আমাকে দিয়ে একটা কাগজে টিপসই দাও, তারপর আমি ভালো মাপের একটা উকিল দিয়ে তোমাদের সমস্ত কাগজগুলোকে ঠিক করিয়ে দেব, যার ফলে সরকার চাইলেও আর কখনো তোমাদের জমিগুলোকে কেড়ে নিতে পারবে না। আসলে এখানের কোনো গ্রামবাসীরাই লেখাপড়া জানতো না। এখন এরা প্রত্যেকেই দেবেন্দ্রের কথা মতো কাজ করে, কারণ সবাই জমিদার দেবেন্দ্রকে অনেক বিশ্বাস করত। আর এরপর দেবেন্দ্র শিবা আর তার বন্ধুদেরকে জঙ্গল থেকে বেশি বেশি গাছ কাটতে আর পশুর শিকার করতে বলে, যাতে উপরমহলের অফিসাররা বিশ্বাস করে এই চোরা শিকারীদেরকে থামানোর জন্য মুরলি কোনো কিছুই করতে পারছে না, আর তখন ওকে দূরে কোথাও ট্রান্সফার করে দিবে। তাই জমিদার দেবেন্দ্রের কথা মতো শিবা এবং তার বন্ধুরা প্রত্যেক রাত্রেই অনেকগুলো করে গাছ কেটে আনত। কিন্তু একদিন মুরলি ওদেরকে এই কাজের কথা জানতে পারে, আর ওদেরকে হাতে নাতে ধরার জন্য উনি রাতের অন্ধকারে ওই জঙ্গলে পৌঁছে যান। এদিকে দেখা যায় শিবা এবং তার বন্ধুরা জঙ্গলের মধ্যে বিশাল বড় একটা গাছ কাটছিল, আর ওই গাছটা অর্ধেক কাটার পরেই ওরা জঙ্গলের মধ্য থেকে মুরলির গাড়ির আওয়াজ শুনতে পায়, যে কারণে ওরা সবাই আশেপাশে লুকিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ করে ওই অর্ধেক কেটে রাখা গাছটা এদিকে এগিয়ে আসতে থাকা মুরলির গাড়ির ওপরে গিয়ে পড়ে। এই ব্যাপারটায় মুরলি প্রাণে বেঁচে গেলেও গুরুতরভাবে আহত হয়। এখন ফরেস্ট অফিসারের উপরে অ্যাটাক হওয়ার জন্য সমস্ত পুলিশ বাহিনী শিবা আর তার বন্ধুদেরকে খুঁজতে শুরু করে। এদিকে দেখা যায় এই ঘটনার পর শিবা আর তার বন্ধুরা নিজেদের বাড়ি ছেড়ে জঙ্গলের অনেক গভীরে গিয়ে একটা গোপন জায়গায় লুকিয়েছিল। বেশ কিছুদিন এইভাবে লুকিয়ে থাকার পরে এক রাতে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে শিবা আর তার বন্ধুরা ওদের বাড়িতে দেখা করার জন্য ফিরে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশরা ওদের প্রত্যেককেই অ্যারেস্ট করে নেয়। তারপর এদের সবাইকেই জেলে আটকে ফেলা হয়। তারপর আস্তে আস্তে এইভাবে বেশ অনেকগুলো দিন কেটে যায়। শিবার বাড়ির লোকজন মাঝে মধ্যে ওর সাথে জেলে দেখা করতে আসতো। অন্যদিকে দেখা যায় শিবের দাদা গুরুয়া একদিন জঙ্গল পথে একা বাড়ি ফিরছিল। শিবার বাবার পরে এখন গুরুয়াই এই গ্রামের ভূতকাল অনুষ্ঠানটা করত, আর পুজোর সময় ওর শরীরে দেবতাটা ভর করত, যে কারণে গ্রামের মানুষরা ওকে খুবই সম্মান করত, আর ওর সমস্ত কথা মেনেও চলত। এখন এই জঙ্গলের ফাঁকা রাস্তা দিয়ে ফেরার সময় হঠাৎ করে এই গুরুয়ার সাথে জমিদার দেবেন্দ্রর দেখা হয়। দেবেন্দ্র ওকে নিজের সাথে নিয়ে গাড়িতে বসে গ্রামের বাহিরে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়, যেটা দেখে গুরুয়া একটু অবাক হয়ে যায়।
কারণ জমিদার দেবেন্দ্র এই সকল গ্রামের মানুষদেরকে নিচু জাত মনে করতেন, তাই কখনো এদের পাশাপাশি বসতেন না। তখন গুরুয়া বলে, আপনি আমাদের গ্রামের মালিক, আপনি এত বড় একজন মানুষ, আপনি হঠাৎ কেন আমাকে আপনার গাড়িতে বসতে দিলেন? আপনার কি আমার সাথে কোনো দরকার আছে? দেবেন্দ্র বলে, যেহেতু প্রত্যেক বছর ভূতাকলার সময় তুমি দেবতার পূজা করো, তাই গ্রামের মানুষ তোমার কথা খুবই মানে। তাই এজন্য আমি তোমাকে এই গ্রামের বাইরে 5 একর জমি দিতে চাই, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। এবছর ভূতাকল অনুষ্ঠানের সময় তুমি যখন দেবতা সাজবে, তখন তুমি গ্রামের মানুষদেরকে বলবে, আমার পূর্বপুরুষ তোমাদের সবাইকে যে জমিগুলো দান করেছিল, এখন তুমি সেই জমিটা আবার আমাকে ফিরিয়ে দিচ্ছ। তখন গুরুয়া বলে, কিন্তু পঞ্জুরলি দেব তো কখনোই এমন কথা বলবে না। জমিদার বলেন, দেবতা তো তোমার শরীরে অল্প কিছু সময়ের জন্য ভর করেন, আর বাকি সময়টা তো তোমার শরীর তোমার নিজের কন্ট্রোলেই থাকে। তখনই তুমি আমার এই ছোট্ট কথাটা গ্রামের মানুষদেরকে বলে দিও। তবে গুরুয়া বলে যে আমি দেবতার বিরুদ্ধে গিয়ে কখনোই এমন কথা বলতে পারবো না। তখন এই কথাটা শুনে দেবেন্দ্র প্রচণ্ড রেগে যায়। উনি হঠাৎ করে নিজের কাছে থাকা একটা চাকু বের করে গুরুয়ার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। মারা যায় গুরুয়া। আর এই জায়গাতেই আমরা জমিদার দেবেন্দ্রর আসল রূপটা দেখতে পাই। নিজের জমি ফিরে পাওয়ার জন্য প্রথম থেকেই গ্রামবাসীদের সাথে ভালো হওয়ার নাটক করছিল। এখন রাতের বেলাতেই দেবেন্দ্র গুরুয়ার ওই লাশটা গ্রামের কাছেই একটা জায়গায় ফেলে দিয়ে আসে। এদিকে দেখা যায় ওই রাতে শিবা ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছিল জেলের মধ্যে বসে। ওর স্বপ্নের মধ্যে পঞ্জুরলি দেব ওর সামনে এসে কান্নাকাটি করছিল, কারণ কোলা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করা ওর ভক্ত গুরুয়া আজকে মারা গেছিল। অন্যদিকে দেখা যায় গুরুয়া মারা যাওয়াতে ওদের পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছিল। আর পরের দিন সকালবেলাতে দেবেন্দ্র গুরুয়ার পরিবারের কাছে গিয়ে এই বিষয়ে খুবই দুঃখ প্রকাশ করে। ও বলতে থাকে, এত ভালো একজন নিরীহ মানুষকে কে মারলো? এখানে গ্রামের মানুষরা মনে করছিল যেহেতু লাশ এই গ্রামের মধ্যেই পাওয়া গেছে, তবে খুন নিশ্চয়ই গ্রামের মধ্যে থেকে কেউ একজন করেছে। এখন দেবেন্দ্র এই সুযোগটাকেই কাজে লাগায়। সে বলতে থাকে, আমার যা মনে হয় অফিসার মুরলি হয়তো এই কাজটা করেছে, কারণ সে তো গ্রামের মানুষদেরকে একদমই পছন্দ করত না। জেলের মধ্যে থেকে শিবা যখন গুরুয়ার মৃত্যুর খবরটা পায়, তখন সে কান্নায় ভেঙে পড়ে। তারপরই দেখা যায় দেবেন্দ্র শিবা এবং তার সাথীদেরকে জেল থেকে মুক্তি দিয়ে আনে। তারপর ওদেরকে ওর বাড়িতে ডেকে এনে অনেকটাই মদ খাওয়ায়। আর আস্তে আস্তে অফিসার মুরলির বিরুদ্ধে ওকে উস্কাতে থাকে, আর বারবার বলতে থাকে, আমার যে মনে হচ্ছে মুরলি হয়তোবা তোমার দাদাকে খুন করেছে, যে কোনো মূল্যে এই খুনের বদলাটা নিতে হবে। এখন প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় দেবা মুরলিকে খুন করার জন্য বেরিয়ে পড়ে। আর এই সুযোগে নিজের বেশ কিছু লোককে দেবেন্দ্র শিবার পিছে পাঠিয়ে দেয়। শিবা যখন গিয়ে মুরলিকে মেরে ফেলবে, তখন যেন ওরা শিবাকেই মেরে ফেলে। এখন রাস্তায় যাওয়ার পথে শিবা মাধব নামের একটা কামারের দোকানে নিজের তলোয়ারটা ধার দেওয়ার জন্য ঢোকে। এখন মাধব শিবাকে বলে, যেদিন গুরুয়া মারা গেল সেদিন রাতে আমি গুরুয়াকে জমিদার দেবেন্দ্রর সাথে একই গাড়িতে গ্রামের বাহিরে যেতে দেখেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেবেন্দ্রর গাড়িটা যখন ফিরে আসে, তখন সেখানে দেবেন্দ্র একাই ছিল, ওর মধ্যে গুরুয়া ছিল না। তারপরে আমি জানতে পারি সেই রাতে কে বা কারা গুরুয়াকে মেরে আমাদের গ্রামে ফেলে দিয়ে গেছে। এখন এই কথা শুনে শিবা খুব ভালোভাবেই বুঝতে পারে ওর দাদাকে আসলে মুরলি না, জমিদার দেবেন্দ্রই খুন করেছে। এখানে শিবা আর মাধব যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন দেবেন্দ্রর গুন্ডারা দোকানের বাইরে থেকেই সকল কিছুই শুনতে পায়। আর শিবা যেহেতু এখন আসল সত্যটা জেনে গেছে, তাই ওরা শিবাকে মারার জন্য সরাসরি সেখানেই যায়। ওখানে শুরু হয়ে যায় তুমুল মারামারি। শিবা ওদের সবাইকে একদম কুত্তা মারতে শুরু করে। চোখের পলকেই ওদের সবাইকেই ধরাশায়ী করে ফেলে শিবা। এরপর শিবা সরাসরি জমিদার দেবেন্দ্রর বাড়িতে চলে আসে আর ওনাকে গিয়ে বলে, আমি আপনার সম্পর্কে সবকিছুই জেনে গেছি। এতদিন আপনি আমাদের সামনে মিথ্যে অভিনয় করে আমাদের অনেক ক্ষতি করেছেন, এমনকি আপনি আমার দাদাকেও খুন করেছেন। এখন আমি চাই আপনি আপনার সুবিধা মতো নিজের লোকজন নিয়ে আমাদের গ্রামে চলে আসুন, আমি ওখানেই আপনার বিচার করব। আর এই কথা বলেই শিবা হাসতে হাসতে ওখান থেকে অনেক শান্ত মাথায় চলে আসে গ্রামে। এদিকে দেখা যায় কিছুদিন আগে গ্রামের মানুষের সমস্ত জমির কাগজ ঠিক করে দেওয়ার নাম করে দেবেন্দ্র সমস্ত গ্রামবাসীর কাছ থেকে তাদের জমি নিজের নামে করিয়ে একটা কাগজে প্রত্যেকের টিপস আপ নিয়ে এসে। এই ব্যাপারটা যখন অফিসার মুরলি জানতে পারে, তখন গ্রামের সবাইকে সাবধান করতে চলে আসে। মুরলি সকল গ্রামবাসীদেরকে বলে, এখন মুরলির কাছ থেকে তোমাদের এই জমিগুলো ফেরত পাওয়ার একমাত্র উপায় হলো নিজেদের তোমাদের সমস্ত জমি সরকারকে লিখে দিতে হবে, যাতে পুরো জায়গাটিকে আমরা রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত জঙ্গল বানাতে পারি। আর এরপর আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দিব, যাতে তোমরা সরকারের কাছে আবেদন করে আবার এই জঙ্গলের মধ্যে গ্রামে থাকার অনুমতি পেয়ে যাও। এইসব কিছু চলতে থাকলে সেখানে শিবা চলে আসে। সে গ্রামের সকলকে জানায়, জমিদার দেবেন্দ্র শুধু আমাদের জমি কেড়ে নেয়নি, সেই আমার দাদা গুরুয়াকেও খুন করেছে।
আর এখন শিবা এটাও বুঝে গেছে যে অফিসার মুরলি আসলে একজন ভালো মানুষ। উনি প্রথম থেকে এই জঙ্গলটা এবং এই গ্রামটাকে সমস্ত বিপদের হাত থেকে বাঁচাতে চাইছিলেন। আর এই ঘটনার পর থেকে অতীতের সবকিছু ভুলে গিয়ে শিবা এবং মুরলি নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নেয়। কারণ মুরলি খুব ভালোভাবেই জানতো দেবেন্দ্র যদি একবার এই জায়গাটিকে দখল করে নেয় তাহলে ও এটাকে নিজের সুবিধার জন্য পুরোপুরি নষ্ট করে ফেলবে। অন্যদিকে দেখা যায় দেবেন্দ্র পুরো গ্রামবাসীদেরকে মারার জন্য নিজের সমস্ত দলবল নিয়ে ওই গ্রামের পৌঁছে গেছে। এখানে মুহূর্তের মধ্যে গ্রামবাসীদের সাথে দেবেন্দ্রর লোকেদের মারামারি শুরু হয়ে যায়। আর দেবেন্দ্র তো দূরে বসে বসে খুব মজা করে এই লড়াইগুলো দেখছিল। আর মাঝে মাঝে নিজের বন্দুকগুলো গ্রামবাসীদের দিকে তাক করে গুলি করে ওদেরকে মেরে ফেলছিল। বেশ কিছুক্ষণ এইভাবে লড়াইটা চলার পরে একটা মুহূর্তে শিবা নিজের তলোয়ার নিয়ে দেবেন্দ্রকে মারার জন্য এগিয়ে যায়। কিন্তু সেই সময় দেবেন্দ্রর খুবই লম্বা চড়া শক্তিশালী একজন গুন্ডা শিবাকে প্রচন্ড মারধর করে ওর গলা টিপে ওকে মেরে ফেলে। এই ঘটনাটা দেখে তোদের গ্রামের প্রত্যেকটা মানুষ খুবই অবাক হয়ে যায়। ওরা কেউ কখনো কল্পনাও করতে পারেনি শিবা এইভাবে মারা যাবে। এজন্য পুরো গ্রামের মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কিন্তু এই ঘটনাটা ঘটে যাওয়াতে দেবেন্দ্র খুবই খুশি ছিল। যেহেতু এখন শিবা মারা গেছিল তাই ও মনে করেছিল ওই লড়াইটা জিতে গেছে। এখনো সমস্ত গ্রামবাসীদেরকে বলে, তোমরা যদি বেঁচে থাকতে চাও তাহলে এখনই আমার জমি ছেড়ে এখান থেকে বেরিয়ে যাও। আর এটা বলে ও সমস্ত এই গ্রামবাসী আর তাদের দেবতাকে অপমান করে হাসাহাসি করতে থাকে। কিন্তু সেই মুহূর্তে এখানে অনেক অবাক করা একটা ঘটনা ঘটে। এই সমস্ত গ্রামের মানুষদেরকে রক্ষা করার জন্য এখন পঞ্জল্লি দেবের এক চেলা গুলিগা চলে আসে শিবার শরীরের মধ্যে। দেখা যায় এখন দেবতার অবতার নিয়ে শিবা আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে যায়। গুলিগা শিবার শরীরে ঢুকে এক এক করে জমিদারের সকল লোককে মারতে শুরু করে। আসলে এই ফাইট সিনটাই সিনেমার সবচেয়ে বেশি আকর্ষণীয় ব্যাপার ছিল। এখানে অভিনেতা ঋষভ শেট্টি এত ভালো অভিনয় করেছিল যে এটা পুরো বাস্তব মনে হচ্ছিল। গুলিগা এক এক করে জমিদারের সকল লোকজনকে মেরে ফেলে। তারপর হাতে একটা তলোয়ার নিয়ে জমিদারের মাথা ওর দেহ থেকে আলাদা করে ফেলে। এটাতে গ্রামবাসীরা সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়ে যায়। এরপর কেটে যায় কয়েক মাস। গ্রামে আবারও শুরু হয়ে যায় এই বছরের ভূতাকলা অনুষ্ঠান। এখানে ঠিক ওর বাবার মতো শিবাই নৃত্যটা পরিচালনা করছিল। কিছুক্ষণ পরে ওর শরীরে গুলিগা চলে আসে। সেই অনুষ্ঠানটাতে অফিসার মুরলিও উপস্থিত ছিলেন। ওই বিপদের সময় গ্রামের মানুষদেরকে সাহায্য করার জন্য গুলিগা অফিসার মুরলিকে অনেক আশীর্বাদ করে। আর ওনার উপরে এই জঙ্গল আর এই গ্রামের সকল মানুষের ভর দিয়ে দেয়। দেখা যায় অনুষ্ঠানের ভেতরে লীলাও দাঁড়িয়ে আসে। ও এখন প্রেগনেন্ট। ওর পেটে রয়েছে শিবার বাচ্চা। কিছুক্ষণের মধ্যে শিবার শরীরের মধ্যে থাকা গুলিগা একটা মশাল নিয়ে ঠিক ওর বাবার মতো জঙ্গলের দিকে ধাবিত হয়। এটা সেই জায়গা ছিল যেখানে আজ থেকে বহু বছর আগে শিবার বাবা অদৃশ্য হয়ে গেছিল। এখানে আসার পরে শিবা দেবরূপ হয়ে নিজের বাবাকে দেখতে পায়। এখানে একে অপরকে দেখে ওরা অনেক খুশি হয়ে ঘুরতে শুরু করে। তার পরপরই দেখা যায় পঞ্জুরলি এবং গুলিগা দুজনই ঘুরতে ঘুরতে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সিনেমার একদম শেষে দেখা যায় শিবার একজন বন্ধু শিবার ছেলেকে এই সকল ঘটনাগুলো খুলে বলছিল। আর এর মাধ্যমে শেষ হয়ে যায় এই সিনেমার গল্পটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।